বাংলার অন্যতম একটি ভয়াবহ দুর্বিষহ কালো দিন এসেছিল, তার নাম ছিল বর্গিহানা। একদম একদম 1743 খ্রিস্টাব্দে এই বর্গি হাঙ্গামা শুরু হয়। অসহায় বাঙালির চরমতম আর্তনাদ প্রকাশিত হচ্ছে এই ছড়াটির মধ্যে। খোকা ঘুমলো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব লুটতরাজ। এবং যে ভয়াবহ অত্যাচার তারা নামিয়ে এনেছিল, গ্যাং রেপ করতো তারা, একসঙ্গে 7 থেকে 8 জন বলশালী ওই সমস্ত দুর্বিনীত বর্গীর, অর্থাৎ বর্গী সেনারা, তারা মেয়েদের ওপর অত্যাচার করত। এবং শুধু তাই নয়, অত্যাচার করার পর ওই সুতীক্ষ্ণ তলোয়ার দিয়ে তার নাক এবং দুটো স্তনকে কেটে দিয়ে হুল্লোড় করে বেড়াত। এই গঙ্গার ওপারই, গঙ্গার মধ্য থেকে একটা নৌকোর সেতু তৈরি করা হয়েছিল। সেই সেতুর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে তারা পূর্ববঙ্গ পর্যন্ত ধাওয়া করেছিল। সবাই জানে যে পলাশীর যুদ্ধটা ছিল একটা সাজানো বিষয়। তো এই সাজানো বিষয়ে যদি মির্জাফররা যদি যোগ না দিত, তাহলে কখনোই তার কারো হিম্মত ছিল না যে পলাশীর যুদ্ধে সে জয়লাভ করে। পলাশীর যুদ্ধের ফলে শুধু বাংলার ভাগ্য পরিবর্তন হলো না, এই কাটোয়াতে বসে গোটা ভারতবর্ষের ভাগ্য পরিবর্তন হয়ে গেল। কাটোয়ার ইতিহাসে কার্তিক পুজো একটা বড় অধ্যায় আর কি আমাদের। তো এই কার্তিক পুজোর ইতিহাস কি? দুর্গার থেকেও প্রাচীন হচ্ছে কার্তিক। কার্তিককে কেন্দ্র করে বহু দেবতা ওই কার্তিকের ভেতরে ঢুকে আছে। কার্তিককে আমরা কি দেখি? প্রথমত দেখি প্রজননের দেবতা হিসাবে, যার বাচ্চা হচ্ছে না তার কার্তিক দিয়ে আসছে বাড়িতে একদম। কিন্তু কার্তিক শুধু প্রজননের নয়, কার্তিক হচ্ছে শিশু হন্তারক দেবতাদের মধ্যে অন্যতম ছিল। কার্তিক চোরেদের পর্যন্ত দেবতা ছিল এক সময়। আচ্ছা, কার্তিক অত্যন্ত কামুক প্রকৃতির দেবতা ছিল। এবং পুরাণে আছে যে নারী বিলাসী দেবতা, নারী ভোগ করে। তো একদিন এই ঘটনা জানার পর পার্বতীর কাছে নালিশ জানানো। তখন কার্তিককে বলল পার্বতী যে তুমি সব জায়গাতেই যে মেয়েকে তুমি দেখতে পাবে, যে মেয়েকে তুমি উপভোগের চোখে দেখতে যাবে, সেখানেই তুমি আমার মুখটা দেখতে পেয়ে। কার্তিক সংযত। গত 40 বছরে শুধু কাটোয়া সংলগ্ন অজয় নদকে কেন্দ্র করে 11টি মূর্তি উত্তোলিত হয়েছে। এমন কোনো গ্রাম নেই, প্রাচীন গ্রাম নেই যে গ্রামে বিষ্ণু মূর্তি নেই। একটা নয়, একাধিক। প্রাচীন যুগে এই গঙ্গা তীরবর্তী এলাকায় অনেক বড় বড় নগরীর জন্ম হয়েছিল। শশাঙ্ক, গৌরাধিপতি শশাঙ্ক, তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। সেরকমই একটি অত্যন্ত প্রাচীন নগরী গড়ে উঠেছিল ইন্দ্রাণী। তারই রূপান্তরিত দুটি শহর, এক হচ্ছে কাটোয়া, দুই হচ্ছে দাইহাট। আমাদের পডকাস্টে এখন পর্যন্ত যে এপিসোডগুলো হয়েছে, প্রত্যেকটা এপিসোডে আমাদের গেস্টকে আমরা প্রশ্ন করেছি এবং সেই রিগার্ডিং উত্তর দিয়েছে। কিন্তু আজকের পডকাস্ট না পুরো অন্যরকম হয়েছে। পুরো পডকাস্টে একটাই প্রশ্ন, যদি প্রথম পার্টটা দেখে থাকো একটাই প্রশ্ন, এবং তার সেই প্রশ্নের পিছনে পুরো ইতিহাসকে বলতে গিয়ে শুধু কাটোয়া না, সারা বাংলার ইতিহাসকে ডিসক্রাইব করা হয়েছে। আমার দিক দিয়ে খুব একটা প্রশ্ন ছিলই না পুরো পডকাস্টে, কিন্তু এত সুন্দর উনি পুরো বিষয়টাকে বুঝিয়েছে আমার একটা প্রশ্নের অনুসারে বা একটা প্রশ্নের ভিত্তিতে। সেটা আমার কাছে অনেক শিক্ষামূলক বিষয় ছিল। আশা করি তোমরা যারা দেখবে তোমাদের কাছে অনেক বেশি শেখার জায়গা থাকবে আমাদের বাংলার ইতিহাসকে নিয়ে। এবং শুধু তাই না, এর সেকেন্ড পার্টও আসবে খুব তাড়াতাড়ি। কারণ না, একটা প্রশ্ন দিয়ে একটা পডকাস্ট শেষ হওয়া মানে তোমরা বুঝতেই পারছো সেই পডকাস্টে কত কী থাকতে পারে। তো বাকি প্রশ্নগুলো আমার মধ্যে জমে রয়েছে, সেগুলো নিয়ে আমরা সেকেন্ড পার্ট করব। তাই আজকের পডকাস্টটা মন দিয়ে দেখো, এবং এখান থেকে আমি তোমাদের কথা দিচ্ছি বাংলার ইতিহাসের অনেক নতুন কিছু জানতে পারবে। এবং যারা কাটোয়াবাসী আছো তাদের জন্য তো এটা একটা গিফট বলতে পারো, যারা ইতিহাসে এত গভীরে তোমরা ঢুকতে পারবে। তো চলো বেশি কথা না বলে আজকে পডকাস্ট শুরু করি। হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি আজকের পডকাস্টে যিনি গেস্ট তার নাম হচ্ছে স্বপন ঠাকুর। তিনি একজন পেশায় শিক্ষক, এর সাথে তুমি তাকে ইতিহাসবিদও বলতে পারো। এবং সে তার জীবনের দীর্ঘ 30 বছর ধরে সেই ইতিহাস এবং বাংলার ইতিহাস নিয়ে অনেক বেশি চর্চা করেছে। তো চলো বেশি কথা না বলে এবার শুরু করি। আর হ্যাঁ,
যেহেতু প্রথমে বললাম যে এটা প্রথম পার্ট, সেকেন্ড পার্ট আসবে যেখানে আমরা বাংলা ইতিহাসে আরও অনেক কিছু জানতে পারবো। তাই যারা প্রথম পার্টটা দেখছো এবং পুরোটা দেখছো, তাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা দ্বিতীয় এপিসোডে এই প্রশ্নগুলো অবশ্যই স্যারকে করব। তো চলো এবার শুরু করি। স্যার, বঙ্গমন্ত্রা ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। স্যার, বিদ্যাসাগর মহাশয় দাহিয়াটে স্কুল করেছে, এটা আমরা সবাই জানি। আমাদের কাটোয়াকে কেন বঞ্চিত করেছেন, মানে আমাদের কাটোয়াবাসীকে কেন বঞ্চিত করেছিলেন? আমি প্রথমেই জানাই বঙ্গমন্ত্র এই চ্যানেলটিকে অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। তারা যে বাংলার ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে যে দীর্ঘ পরম্পরার কাজ শুরু করেছে, এবং যারা এই চ্যানেলটি শুনছেন বা ইউটিউব দেখবেন, তাদেরকে অভিনন্দন জানাই। আমি প্রথমেই জানিয়ে দিই যে বাংলার ইতিহাস এবং সংস্কৃতিতে রাঢ় অঞ্চল একটি বৃহত্তর এলাকা। সেই রাঢ় অঞ্চলের যাকে আমরা বলি মধ্যমণি, সেটি হচ্ছে বৃহত্তর কাটোয়া মহকুমা অঞ্চল। খুব গুরুত্বপূর্ণ একটি এলাকা। তার কারণ হচ্ছে এর একদিকে রয়েছে নদিয়া জেলা, একদিকে রয়েছে বীরভূম, আর একদিকে রয়েছে মুর্শিদাবাদ, এবং রয়েছে বিস্তৃত পূর্ব বর্ধমান। তো এমন একটি জায়গায় তার সুদূর পরম্পরা সূত্র ধরে ইতিহাস, লোকসংস্কৃতি, রাজনীতি, মন্দির, মসজিদ এবং এমনকি ব্রিটিশ শাসনের যে সুবর্ণময় যে দিকগুলো ছিল বা কলঙ্কিত দিকগুলো ছিল, তাকে কেন্দ্র করে এই অঞ্চলটি, অর্থাৎ বিশেষ করে বৃহত্তর কাটোয়া মহকুমা অঞ্চলটি আবর্তিত হয়েছে। আচ্ছা, আমরা যদি ইতিহাসের প্রেক্ষাপট ধরে নিই, নিশ্চয়ই আমি তোমার কথাতে আসবো বিদ্যাসাগর কেন, কিন্তু তার আগে এই ফ্রেমটাকে আমাকে বলে নেওয়া প্রয়োজন। আচ্ছা, একদম স্যার। যে বাংলার ইতিহাসে আমরা প্রথম যেটা লক্ষ্য করি, যে মহাপ্রভু কাটোয়ায় এসে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন 1510 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখানেই তিনি কেশব ভারতীর কাছে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়ে শ্রী চৈতন্য দেব নাম প্রাপ্ত হয়ে তিনি আর বাংলায় ছিলেন না, উড়িষ্যায় নীলাচলে তিনি ছিলেন। তো এত বড় একটা বৈষ্ণব সেন্টার এই কাটোয়া অঞ্চলকে কেন্দ্র করে সমগ্র রাঢ় অঞ্চলে পরিব্যাপ্ত হয়েছিল। আচ্ছা, তাহলে এর একটা গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। তার কারণ হচ্ছে একে কেন্দ্র করেই অনেক মন্দির তৈরি হয়েছে, অনেক দেব বিগ্রহ পূজিত হচ্ছে, আজও পূজিত হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, যে চৈতন্যদেব শুধুমাত্র তার বাড়ি নবদ্বীপ সেখানেই হওয়ার কথা ছিল, তাহলে কাটোয়ায় কেন হলো? কেন কাটোয়া অঞ্চলটা জুড়ে এত বিস্তৃত লাভ করলো? না, আমরা যেমন জানি যে সন্ধ্যাবেলায় দীপ জ্বালাতে গেলে পরে তার আগে থাকে সলতে পাকানোর পর্ব। একদম একদম। তা মহাপ্রভু যে বৈষ্ণব ধর্মের প্রচার করলেন, তার জ্বর পাওয়া যাচ্ছে গুপ্ত যুগ থেকে। প্রচুর বড় বড় বিষ্ণু মূর্তি এই অঞ্চলে পাওয়া গেছে। আমি দীর্ঘ 3 দশকের ওপর এখানে কাজ করছি। তা আমি অন্তত 400 গ্রামের মধ্যে অন্তত 185টা বিষ্ণু মূর্তির ভাঙা, পূর্ণাঙ্গ, ক্ষতবিক্ষত মূর্তি আমি এই অঞ্চলে দেখেছি। দেদার মূর্তি চুরি হয়ে গেছে। এবং গত 40 বছরে শুধু কাটোয়া সংলগ্ন অজয় নদকে কেন্দ্র করে 11টি মূর্তি উত্তোলিত হয়েছে। 11টি? এমন কোনো গ্রাম নেই, প্রাচীন গ্রাম নেই, যে গ্রামে বিষ্ণু মূর্তি পূর্ণাঙ্গ অথবা ভাঙা নেই। একটা নয়, একাধিক। এখনো। তাহলে মহাপ্রভুর
যে বৈষ্ণব ধর্ম এত বিস্তারিত লাভ করার মূল কারণ হচ্ছে পৌরাণিক বৈষ্ণব ধর্মের প্রচার, যেটা ইতিহাসের গুপ্ত যুগ থেকে শুরু করে একেবারে ধারাবাহিক মহাপ্রভুর আমল পর্যন্ত ছড়িয়ে পড়ল। ইতিহাস বলে কোনো কিছু ভুলফোর নয়, তার আগের একটি পর্ব থাকে, তার শিকড়ের অমোঘ টান থাকে, সেই টানটি কিন্তু এখানে রয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলটা শুধু মানে ওই মহাপ্রভুর সমসাময়িক নয়, ষোড়শ শতাব্দীর নয়, তারও বহু পূর্বের জ্বর এই অঞ্চলে ছড়িয়ে আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেটা জিনিস, আমরা জানি যে ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীনতম সভ্যতার এখনো পর্যন্ত বিস্তারিত মেহেরগড় হয়েছে, কিন্তু সেটা যেটাকে আমরা বলি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, সেটাকে আমরা বলি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। একদম একদম স্যার। তো এই সিন্ধু সভ্যতার সময়কাল একেবারে মানে ঋক বৈদিক যুগের আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 বছর আগে থেকে শুরু হয়েছে, তারও বেশি বিস্তারিত। তো 4000 বছরের পুরনো সেই সভ্যতাকে অনেকগুলো পর্বে ভাগ করা হয়েছে। তার একটি পোস্ট হরপ্পান ফেজ, অর্থাৎ হরপ্পার পরবর্তী স্তর, যেটা আমাদের দেশে বাংলায় এই প্রথম যেটা বাঙালিকে খুঁজে পাওয়া যাবে, বাঙালির প্রথম সভ্যতার ওই হরপ্পা সভ্যতার সমকালীন, সেটি হচ্ছে এখন পশ্চিম বর্ধমানে পড়ে গেছে পাণ্ডু রাজার ঢিবি। ওই পাণ্ডু রাজার ঢিবি সময়কালীন বাঙালির প্রথম আত্মপ্রকাশ ঘটছে এই সভ্যতার মধ্য দিয়ে। তাহলে বাংলার ইতিহাসে প্রথম সন্ধান যদি করতে হয়, তাহলে সেটাতে যেতে হবে ওই পাণ্ডু রাজার ঢিবি, অজয় নদের ধারে। তাহলে এটাই, এখান থেকেই বাংলার ইতিহাস তৈরি হয়ে যাচ্ছে। সেইটা খ্রিস্টপূর্ব 1500 শতক থেকে 1100 বা তার আরো পরে শুঙ্গ, কুষাণ, মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল, তারপরে সেন, তারপরে ইসলামিক তুর্কি অভিযানের পর এমনকি একেবারে ব্রিটিশ পর্যন্ত ধারাবাহিক ইতিহাসের দ্বিতীয় প্রত্ন নজির পাওয়া যাচ্ছে মঙ্গলকোট। তাহলে মঙ্গলকোট হচ্ছে ভারতবর্ষের মধ্যে কেন সারা পৃথিবীর মধ্যে একটি জীবিত প্রত্নক্ষেত্র, ধারাবাহিক হেরিটেজ, যেখানে একেবারে প্রাগৈতিহাসিক যুগ থেকে এখনো পর্যন্ত চলমান সভ্যতার যে স্মারকগুলি রয়েছে সেগুলো আমরা দেখতে পাই, মানে এখনো পর্যন্ত বর্তমানে। তাহলে মঙ্গলকোট এত বড় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ফেজের তার সভ্যতার চিহ্নগুলো রয়েছে। এরপর আমরা যদি ঢুকে যাই একেবারে মোগল পিরিয়ডের শেষের দিকে, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে চলে আসছে ঔরঙ্গজেবের সময় বাংলার অন্যতম একটি ভয়াবহ দুর্বিষহ কালো দিন এসেছিল, তার নাম ছিল বর্গিহানা। একদম একদম 1743 খ্রিস্টাব্দে এই বর্গী হাঙ্গামা শুরু হয় এবং এখান থেকে 5 কিলোমিটার একেবারে দাঁইহাটে, মানে আমরা যে জায়গাটা এখন কথা বলছি, এখানেও বর্গীদের কিন্তু শেল্টার ছিল, এখানে তাদের তাঁবু খাটিয়ে তাদের ছিল। এই গোটা গঙ্গা নদীর তীর বরাবর 1743 থেকে 1751 এই দীর্ঘ সময় ধরে শুধু বাংলা কেন, একেবারে বাংলা উড়িষ্যা পর্যন্ত এরা মানে লুটতরাজ, মানুষের জীবনে দুর্বিষহ অভিশাপ নেমে এসেছিল। খোকা ঘুমলো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, অসহায় বাঙালির চরমতম আর্তনাদ প্রকাশিত হচ্ছে এই ছড়াটির মধ্যে। সেটি এই কাঠ, এটা হচ্ছে তার মানে ভিত, এইটাই হচ্ছে তাদের সেন্টার, এইটাই হচ্ছে তাদের জায়গা। এবং তারা গঙ্গা, যদি পূর্ববঙ্গের শ্রোতা থাকেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে এইখানেই আমরা যেখানটায় আজকে স্টুডিওতে আছি, এই গঙ্গার ওপারেই, গঙ্গার মধ্য থেকে একটা নৌকোর সেতু তৈরি করা হয়েছিল। সেই সেতুর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে তারা পূর্ববঙ্গ পর্যন্ত ধাওয়া করেছিল।
লুটতরাজ বাহ। এবং যে ভয়াবহ অত্যাচার তারা নামিয়ে এনেছিল, গ্যাং রেপ করতো তারা, একসঙ্গে 7 থেকে 8 জন বলশালী ওই সমস্ত দুর্বিনীত বর্গীর, হ্যাঁ, অর্থাৎ বর্গী সেনারা তারা মেয়েদের ওপর অত্যাচার করত। এবং শুধু তাই নয়, অত্যাচার করার পর ওই সুতীক্ষ্ণ তলোয়ার দিয়ে তার নাক এবং 2টো স্তনকে কেটে দিয়ে হুল্লোড় করে বেড়াতো। এই যে ভয়াবহ বর্গীয় হাঙ্গামার যে দেশ মানে অবস্থা, সেটা কিন্তু এই কাটোয়া অঞ্চলকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। এবং পূর্ববঙ্গ তখন আমাদের অনেক শেল্টার দিয়েছিল। এই অঞ্চলের বহু লোক তারা পূর্ববঙ্গে গিয়ে শিকড় বিস্তার করেছিল। ঠিক যেমন ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে 46-এর দাঙ্গার পর, 47-এ ভারত স্বাধীনতা লাভের পর পূর্ববঙ্গ থেকে যেমন মানুষ এখানে এসেছে, এটা আমাদের বারবার করিডোরের কাজ করেছে। এপার বাংলা ওপার বাংলার সঙ্গে এই যোগ বড় নিবিড় হয়েছে ইতিহাসের সূত্র ধরে, অনেক আগে থেকেই সূত্রপাত হয়ে রয়েছে। আমি আমার যদি পূর্ববঙ্গের যারা শ্রোতা আছেন তারা জেনে রাখুন যে বিখ্যাত কবি ছিলেন নারায়ণ দেব। রারে যখন প্রথম তুর্কি অভিযান হয়, তখন এই নারায়ণ দেব মনসা মঙ্গলের কবি, তিনি পূর্ববঙ্গ চলে গিয়েছিলেন তাদের বংশধরেরা। আবার যখন এখানে ভয়াবহ অত্যাচার হয়েছে বর্গী হাঙ্গামার সময়, প্রচুর লোকজন তারা চলে গিয়েছেন পূর্ববঙ্গে। আবার পূর্ববঙ্গ থেকে বহু মানুষ দেশ বিভাগের ফলে ছিন্নমূল হয়ে তারা এদিকে ফিরেছিল। এই যাওয়া আসার স্রোত কোনোদিন বন্ধ হয়নি, ইতিহাসও বন্ধ, যতই দুটো দেশ আলাদা হোক না কেন। এরপর আমরা আসি যে ব্রিটিশ আমলে কেন কাটোয়া অঞ্চল এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্রিটিশ প্রাগ পলাশির যুদ্ধের যে নেপথ্য নাটক তৈরি হয়েছিল, সেটা কাটোয়ার অজয়ের তীরে আম বাগানের মধ্যে। আচ্ছা, যখন রবার্ট ক্লাইভ এই দেশে পুরোটা যখন মির্জাফরের সঙ্গে ব্লুপ্রিন্ট তৈরি করে নিল, তার বড় বড় সেনাপতিরা, প্রায় 20 জন সেনাপতি ছিল, কিন্তু যখন সিরাজদৌলার প্রসঙ্গে বারবার তাকে জিজ্ঞাসা করছে, ক্লাইভ বারবার জিজ্ঞাসা করছে মির্জাফরকে যে আমরা কি যুদ্ধ করব, আপনি আমাদের সঙ্গে ঠিকঠাক আছেন তো? কিন্তু সেই সময় মির্জাফরের পরিস্থিতি এমন হয়েছিল যে সে সঠিক উত্তরটা দিতে পারছিল না। তখন একদিকে, কারণ পলাশির যুদ্ধে সবাই জানে যে পলাশির যুদ্ধটা ছিল একটা সাজানো বিষয়, তো এই সাজানো বিষয়ে যদি মির্জাফররা যদি যোগ না দিত, তাহলে কখনোই তার কারো হিম্মত ছিল না যে পলাশির যুদ্ধে সে জয়লাভ করে। সুতরাং ওই দিকে যখন মির্জাফর স্তব্ধ, কোনো উত্তর আসছে না, কাটোয়ায় এরা ওয়েট করছেন, রবার্ট ক্লাইভ এবং তার 20 জন বড় বড় অ্যাডমিরাল সেনাপতি। তখন একদিন গেল, দুদিন গেল, ওয়েট করছেন, অধৈর্য হয়ে যাচ্ছে। তখন তারা যুদ্ধ সভা বসালে নেই কাটোয়াতে, ওই আমবাগানে, আচ্ছা, অজয় তীরে, যেটা আমাদের এখন পাবনা কলোনি, ওইখানে ওরা একটা সভা করলো। তার সমস্ত সভায় বসে আলোচনা চলতে লাগলো যে এমত অবস্থায় আমাদের কি করণীয়। ক্লাইভ বললেন যে ঠিক আছে, আমরা মারাঠাদের সাহায্য নেব। জুন মাসে তাকে যাত্রা করতে হয়েছিল, আমরা জানি 23শে জুন 1757-এ পলাশির যুদ্ধ। জুন মাসে বর্ষা এসে যাচ্ছে, সুতরাং যুদ্ধ করার কোনো রকম অবকাশ নেই। এরকমই একটা ঠিকঠাক হয়ে যাবার পর আলাপ আলোচনা হয়ে কেউ কেউ বললো যে না, যুদ্ধ করব, তারপর যা হয় হবে। কেউ কেউ বললেন না। এখন এই 20 জনের মধ্যে ওদের মধ্যে একটা ভোটাভুটি। আচ্ছা, এই ভোটাভুটিতে 13 জন কিন্তু ইয়েস করল যে যুদ্ধ হবে, আর 10 জন বলল যে না, যুদ্ধ করা উচিত নয়। আচ্ছা, এক কথায়, না আমি ভুল বললাম, যে যুদ্ধ হবে না এটাই
আচ্ছা, মানে তাদের ভোটাভুটিতে ক্লাইভ সিদ্ধান্ত নিয়ে নিলেন যে যুদ্ধ আর হবে না। তিনি আধ ঘন্টা একান্তে চিন্তা করলেন যে আমি এই যুদ্ধ করব কি করব না, করব কি করব না। দুঃসাহসিক একটা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, যুদ্ধ হবে। আচ্ছা, মানে ভোটাভুটিতে প্রথমত হয় যে যুদ্ধ হবে না, হবে না, বাট উনি নিজের ডিসিশনে যুদ্ধ হবে। তারপরে ইতিহাস আমরা সবাই জানি। তাহলে পলাশির যুদ্ধের ফলে শুধু বাংলার ভাগ্য পরিবর্তন হলো না, এই কাটোয়াতে বসে গোটা ভারতবর্ষের ভাগ্য পরিবর্তন হয়ে গেল। শুরুটা তো এখান থেকে হয়েছিল। একের পর এক ইন্টারেস্টিং ইতিহাস যা আমাদেরকে মুগ্ধ করে দেয়। এ শুধু একটা অঞ্চলের ইতিহাস নয়, বাংলার ইতিহাস, বাঙালির ইতিহাস। কেন? আমরা জানি যে 1757-তে পাওয়ারে আসার পরই ইংল্যান্ড থেকে ব্যাপটিস্ট মিশনারিরা বেরিয়ে পড়ল ধর্ম প্রচার করার উদ্দেশ্যে। ব্রিটিশ ধর্ম, মানে যেটা খ্রিস্টান ধর্ম আর কি, খ্রিস্টান ধর্ম, ব্যাপটিস্ট যারা ভক্তিবাদী, তারা টার্গেট করলো যে এই ভক্তিবাদী আন্দোলনকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, কারণ এই অঞ্চল হচ্ছে বৈষ্ণবদের ঘাঁটি। কারণ যীশু খ্রিস্ট তো ওই রকমই, একজন ভক্তি মার্গের লোক, এক গাল বাড়িয়ে দিলে আরেক গাল বাড়িয়ে দেয়। তাহলে এই ভক্তি মার্গের আমরাও আসব। তারা আসার পর সেই ইতিহাস হয়ে গেছে শ্রীরামপুরে উইলিয়াম কেরি এলেন। আচ্ছা, 1800 খ্রিস্টাব্দে তাদের প্রতিষ্ঠিত হলো শ্রীরামপুরের বাংলার প্রথম মিশনারি। আর উইলিয়াম কেরির অন্যতম আরেকজন সহযোগী সাহেব রেভারেন্ড জন চেম্বারলিন 1804 খ্রিস্টাব্দে কাটোয়ায় ব্যাপটিস্ট মিশন শুরু হয়ে গেল। আচ্ছা, তাহলে শ্রীরামপুরের যে লাইবিলিটি, যে ইম্পর্টেন্স, কাটোয়ার ইম্পর্টেন্স সেম দাঁড়ালো। কারণ সেই সময় গোটা ইন্ডিয়াতে 1804 পর্যন্ত 6টা ব্যাপটিস্ট মিশন হয়েছিল, তার মধ্যে ওয়ান অফ দেম কাটোয়া। আচ্ছা, 1804, এবং সেই ইতিহাস রেভারেন্ড জন চেম্বারলিন 1804 থেকে 1811, 1811 থেকে 1800 জুনিয়র উইলিয়াম কেরি, তারপরে এলো একজন ইংরেজ সাহেব, তারপরে লাস্ট এসেছিল 1878 রেভারেন্ড আনন্দ গোপাল দফাদার। আচ্ছা, তাহলে 1804 থেকে 1878 খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিক বাংলার ইতিহাসে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সাহেবদের কাটোয়াকে আন্তর্জাতিক পরিচিতি দান করার পক্ষে যথেষ্ট ছিল। কারণ প্রচুর ইউরোপিয়ান পর্যটক এখানে এসেছেন, প্রচুর লোক, প্রচুর বড় বড় শিল্পকলা অনুরাগী, এবং তারা কাটোয়া সম্পর্কে বিস্তারিত নোটস দিয়েছে। আচ্ছা, 19 শতকের প্রথম দিকে কাটোয়ার ইতিহাস পড়তে গেলে পরে এদের কথা বলতেই হবে। আচ্ছা, তাহলে এতগুলো বিষয় ধরে উইলিয়াম কেরির দিকে আসি। কাটোয়াতে ওই 1811 পর থেকেই বালিকা বিদ্যালয় তৈরি হয়ে যায়। মানে আমাদের কাটোয়াতে তার মানে প্রথম বালিকা বিদ্যালয় 1811 খ্রিস্টাব্দের তৈরি ইয়ে হচ্ছে, সেটা তৈরি করছেন তার যে টিচার, মূল টিচার ছিলেন। আচ্ছা, সেটা হচ্ছে জুনিয়র কেরির স্ত্রী। মানে সেটা কি ডিডিসি গার্লস? না না, বালিকা বিদ্যালয় লুপ্ত হয়ে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে ওই 1811 পরে যদি হয়, তারপরে তিনি শুধু কাটোয়াতে ওই গার্লস স্কুল শুধু নয়, দেওয়ানগঞ্জে পর্যন্ত একটি স্কুল তৈরি করেছিলেন। কাটোয়া মহকুমার একাধিক গ্রামে প্রথম ইংরেজি শিক্ষার পাঠ তারা শুরু করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এত
এত বড় একটা জায়গায় যখন বিদ্যাসাগর 1855-তে দাঁড়িহাট আসছেন, তখন তাদেরও সুবর্ণ যুগ চলছে, কারণ তাদের ইতিহাসটা শেষ হচ্ছে 1878-এর পরে। কেন তারা কাটোয়ায় আসবেন? বিদ্যাসাগর বহু আগেই ইংরেজি শিক্ষার পাঠ আমাদের এই অঞ্চলের লোকেরা কিন্তু পেয়ে গেছে। যা শুরু হয়েছিল কিন্তু 1804 থেকে। কারণ ইতিহাস ঘাটলে দেখা যায়, আমার একটি বই আছে বাংলার ইতিহাসে কাটোয়া, সেখানে বিস্তারিত নোটস দিয়ে দেখিয়েছি, সূত্র ধরে ধরে দেখিয়েছি যে প্রথম 1818 যে গঙ্গা কিশোর ভট্টাচার্য, যিনি প্রথম আমাদের মানে সংবাদপত্র বাঙাল গেজেটি মানে ইয়ে ছিলেন, সম্পাদক ছিলেন এবং প্রকাশক ছিলেন, সম্ভবত তিনিও প্রথম যুগে এই কাটোয়ার যে ইংরেজদের যে সংস্পর্শ সেটা তারা পেয়েছিল। পরে তাদেরই প্রভাবে পড়ে তারা শ্রীরামপুর মিশনারিতে যায় এবং এই ধরনের মানসিকতা তার মধ্যে উন্মেষ হয়। মানে এত বড় ইতিহাস, এত বড় ইতিহাস, তার সমৃদ্ধ ইতিহাস, এই অঞ্চলটাকে নিয়ে এর কি প্রত্নতত্ত্ব, কি লোক সাংস্কৃতিক উপাদান, হ্যাঁ, কি মন্দির, কি মসজিদ, হ্যাঁ, প্রত্যেকটা এক একটা মানে ইতিহাসে বিরাট বিরাট চ্যাপ্টার এর মধ্যে রয়েছে। মানে বেসিক্যালি আপনার কাছে একটা প্রশ্ন উত্তর জানতে চেয়ে বাকি অডিয়েন্সরা পুরো কাটোয়ার ইতিহাসটা জানতে পারলো। মানে বেসিক্যালি আমরা জেনে নিলাম যে মানে দাইহাটের থেকেও তার আগে আমাদের কাটোয়াতে স্কুল হয়ে রয়েছে, যার কিন্তু এইখানে আরেকটা কথা বলতে হবে, শুধু পাঠকরা জানেন, দর্শকেরা জানেন যে প্রাচীন যুগে এই গঙ্গা তীরবর্তী এলাকায় অনেক বড় বড় নগরীর জন্ম হয়েছিল। আচ্ছা, যেমন আমরা জানি যে আমাদের যে বাঙালির প্রথম আইকন এখন ধরা হচ্ছে, তিনি হচ্ছেন শশাঙ্ক, গৌরাধিপতি শশাঙ্ক। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কেমন এক অত্যন্ত, তার হিউয়েনসাংয়ের বর্ণনা রয়েছে, সেই কর্ণ সুবর্ণের যে কি তার মানে সেই রাজধানীকে কেমন ছিল, অসাধারণ তার বর্ণনা রয়েছে। সেরকমই একটি অত্যন্ত প্রাচীন নগরী গড়ে উঠেছিল ইন্দ্রাণী। ইন্দ্রাণী কে ইন্দ্রাণী? না, ইন্দ্রাণী বৈদিক দেবী, ইন্দ্রের যে স্ত্রী শচী, সেই হচ্ছে ইন্দ্রাণী। আচ্ছা, তো ইন্দ্রাণী কোন নগর? আমরা একটা লোকপ্রচলিত লোকপ্রবাদ বা লোকছড়া দিয়ে যদি বলি, 12 হাট 13 ঘাট 3 চণ্ডী 3 ইহা যে বলিতে পারে ইন্দ্রাণীতে তার ঘর। তাহলে ইন্দ্রাণী একটি নগরী। সেই নগরীর যদি ভৌগোলিক দিকটাকে, অবয়বটাকে আমরা খুঁজবার চেষ্টা করি আজকে, সে নগরী কিন্তু আজকে লুপ্ত। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে তার রূপান্তরিত জনপদ। যেমন আমরা যদি দেখি যে প্রাচীন, বিশেষ করে মধ্যযুগীয় ইতিহাসে গঙ্গার কেন্দ্র এই পশ্চিম তীরে, যে রাস্তাটাকে আমরা আজকে কাটোয়া কালনা পুরন রোড বলি, হ্যাঁ, ঠিক ওইটা হচ্ছে মাঝ গঙ্গা। আচ্ছা, আর তার যে ডান পাশে যে উঁচু যে জায়গাটা, সেটা হচ্ছে গঙ্গার তীর। আচ্ছা, যে জনপদগুলো দেখতে পাচ্ছ, মন্ডলহাট জনপদটা দেখছো অনেক উঁচু, হ্যাঁ, এই যে ডান দিকে এটা হচ্ছে গঙ্গার তীর। আর যেটা রাস্তাটা দিয়ে স্লোপ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গঙ্গা, মানে একেবারে গঙ্গা গর্ভ। আচ্ছা, এইখান থেকে পুরো যে চড়া অংশটা, আমরা অ্যাকচুয়ালি গঙ্গার ভেতরেই আছি আজ থেকে 200-250 বছর আগে যে জায়গাটাতে আছি। আচ্ছা, এইটা হচ্ছে গঙ্গা। এর বিস্তারটা হচ্ছে সাঁকাই ঘাট থেকে অগ্রদ্বীপ পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, অগ্রদ্বীপ পর্যন্ত এই যে রাস্তাটা, এটা প্রায় 9 কিলোমিটার 10 কিলোমিটার রাস্তা। ওইটাকে কেউ কেউ বলে দাইহাট ভাউসিং পর্যন্ত এই রাস্তাটা প্রায় 7-8 কিলোমিটার রাস্তা। এইটা জুড়েই কিন্তু প্রাচীন নগরীর। এই নগরীর অন্যতম বৈশিষ্ট্য ছিল
স্থানে 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 গঙ্গার ঘাট। আচ্ছা, কারণ কি, ঘাট শব্দের অর্থ হচ্ছে শুধু স্নান করার জায়গা নয়। বাল্মীকি রামায়ণের প্রথম সর্গেই যখন বাল্মীকি বলছেন যে আমি তমসার ঘাটে স্নান করব, এই ঘাট শব্দের অর্থ হচ্ছে তীর্থক্ষেত্র। আচ্ছা, তাহলে ঘাটের একটি অর্থ পেয়েছি স্নান করার, 2 নম্বর হচ্ছে তীর্থক্ষেত্র, মানে ওই ঘাটের মাথাতেই কোন বড় মন্দির থাকবে, অবস্থান আছে। আচ্ছা, আর মন্দির থাকলেই তার ভিতরে হাট দেব বিগ্রহ থাকবে, পুজো অর্চা চলে। তাহলে ওই ঘাট শুধু ঘাট নয়, কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা শহর তো শুধু ধর্মে তো চলে না, তার তো অর্থনৈতিক চাই, সেটা হচ্ছে বন্দর স্বরূপ। আচ্ছা, এক জায়গার থেকে মাল আসছে অন্য জায়গায়। তাহলে এই যে বিকিকিনির যে সেন্টার, সেই জন্য ঘাটের পরেই থাকবে হাট। তাহলে যে জনপদগুলো তৈরি হচ্ছে, যেমন আমরা যদি দেখি দাইন হাট, তারপরে আমরা যদি দেখি পাতাই হাট, তারপর আমরা যদি দেখি বেড়া বীর হাট, একাই হাট, মন্ডল হাট, পানু হাট। এই পানু হাট, যেহেতু আমরা পানু হাটের মধ্যে আছি, পানু শব্দের অর্থ হচ্ছে উপানয়ী, মানে জুতো। আচ্ছা, আচ্ছা, মধ্যযুগের জুতো বিক্রি করা এক একটা পটি, যেমন আমরা হাড়ি হাট বলছি, মানে সেখানে অন্য জিনিসপত্র থাকবে কিন্তু তার স্পেশালিটিটা কি, হাড়িটা বেশি বিক্রি হবে, মাটি। এখানে কিন্তু উপানয়ী মানে হচ্ছে জুতো, বিভিন্ন ধরনের যে জুতো, কোবলারদের যে জুতো তৈরি করার সেন্টার এখানে ছিল। আচ্ছা, দ্বিতীয় কেউ কেউ বলেছেন এখানে পানের, কারণ যেহেতু পানুহাট বড় যে সংখ্যা ছিল এই অঞ্চলে, অত্যধিক এখনো যেটা আমরা অগ্রদ্বীপ অঞ্চলে দেখতে পাই। আচ্ছা, তো সুতরাং 12 জীবী যে সম্প্রদায়, সম্ভবত তাই না? তাহলে এই যে 12 জীবী সম্প্রদায়, যে পানের যে ব্যবসা, সেই পানের ব্যবসার এখানেও পটি ছিল, মানে স্পেশাল। তো সেই কারণে এই অঞ্চলগুলো, যেমন ঘোষহাট, আর একেবারে সাঁকাই ঘাটে চলে যাচ্ছে, ওই পার পড়ে যাচ্ছে গঙ্গা। তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাই ছিল ইন্দ্রাণী নগর। তার ঐতিহাসিক প্রথম কোথায় পাই? প্রথম পাই আবুল ফজলের লেখা আকবর নামা গ্রন্থে। মানে হিসাব মতো আমাদের এটা একটা বড় শহর ছিল, সেই শহরটাই অ্যাকচুয়ালি তারই ভগ্নাবশেষ বা তারই রূপান্তরিত দুটি শহর, এক হচ্ছে কাটোয়া, দুই হচ্ছে দাইহাট। আচ্ছা, বোঝা গেল? একদম স্যার। তাহলে ইন্দ্রাণী লুপ্ত হলো, নানা কারণে লুপ্ত হয়েছে, তার মধ্যে বর্গী হাঙ্গামা একটা স্পেশাল কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে গঙ্গার সরে যাওয়া। গঙ্গা এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটার সরে গেছে পূর্ব দিকে। তাহলে গঙ্গা যখন সরে গেছে, তাহলে যে লাইফ লাইনটাই তো সরে গেল শহরে। কাটোয়াটাকে বাঁচিয়ে দিয়েছে বলে কাটোয়াটা কিন্তু আজও বেঁচে আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক। কাটোয়া থেকে ছাড়েনি, কাটোয়ার পর থেকেই কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে গঙ্গা। ঠিক, তো আমার রুটটা পুরো বেঁকে গেছে, আমাদের পুরো বেঁকে গেছে। তাহলে ওই যেই বেঁকে চলে গেল, তখন ও রুটটা, এমনকি দেখা গেল যে দাইহাটের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল কাঁসা পিতল শিল্প, সেটা ট্রান্সফার হয়ে গেল মাটিয়ারিতে, মেমারি মাটিয়ারি ওদিকে চলে গেছে। আচ্ছা, কারণ আমার বাণিজ্যটা বাঁচবে না, নদীটাই তো তখন আমাদের পরিবহনের মুখ্য উপাদান। তখন তো এত যানবাহন, এত চলাচল ছিল না, যা ছিল সব নদীর উপরে। তাহলে এই অঞ্চলে এই যে ইন্দ্রাণী, এটা একটা গুরুত্বপূর্ণ এবং স্বতন্ত্র অধ্যায়। আচ্ছা, আমি জাস্ট আমার মানে কৌতূহলের জন্য প্রশ্ন জিজ্ঞাসা করছি। আমাদের যে এই এলাকাটা মানে এই এরিয়াটা, তাকে ইন্দিরা পার বলা হয়। ইন্দিরা পার এর কি সাথে কোনো সামঞ্জস্য আছে? না, ইন্দিরা শব্দের অর্থ হচ্ছে, মূল শব্দটা হচ্ছে ইন্দ্রারা, মানে কূপ। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে একটা কূপ আছে। এই কূপ তখনকার দিনের জায়গাটাকে তুমি পুরনোই ধরতে পারো এই কারণেই
যে কূপ সিস্টেমের, আমাদের যে টিউবওয়েলের আগের যুগে সবটাই আমাদের নির্ভর করতো এই ইন্দিরাগারের, ওখান থেকেই নেওয়া হতো। এবং আমাদের এখানে একটা কুয়া আছে, এই কুয়োটা এখনো আছে। সেটা তার যে প্রাক ইংরেজ আমলের যে স্মৃতি, সেটা কিন্তু এখনো ধারণ করে রেখে দিয়েছে। এবং আমার স্মৃতি যদি প্রতারিত না করে তাহলে বলতে পারি যে মুসলিমদের যে একটা জায়গা ছিল এখন ঘেরে নিয়েছে এখানে, ওইখানে একটা মৌর্য যুগের একটা বড় সিংহের মাথা পাথরে, দরগাতলাই বলছেন কি? হ্যাঁ, দরগা ছিল স্যার, অনেক পুরনো, আমাদের ছোটবেলা দেখেছি। বর্তমান মিউজিয়ামে রয়েছে, বর্তমান ইউনিভার্সিটি মিউজিয়ামে রয়েছে, আমরা দেখেছি ছোটবেলাতে। এই আমাদের দরগাতলার এই ছিল। তোমাকে বলি, এই যে বিকিহাট থেকে প্রচুর প্রত্ন নিদর্শন পাওয়া গেছে, সেখানে শঙ্খ পাওয়া গেছে, প্রচুর মূর্তি টুর্তি পাওয়া গেছে, সেগুলোর অনেকটা রয়েছে কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে। আচ্ছা, এই অঞ্চলটা কি বলবো, মানে অসাধারণ তার ইতিহাস তার। এবং এই যে ইন্দ্রাণীর সব থেকে বড় কবি ছিলেন কাশিরাম দাস। আচ্ছা, উনি তার যে মহাভারতের যে অনুবাদ করলেন, তিনি লিখলেন যে ইন্দ্রাণী নামেতে দেশ পূর্বাপর স্থিতি, দ্বাদশ তীর্থে যথা বৈশে ভাগীরথী। আচ্ছা, এই দ্বাদশ তীর্থ হচ্ছে 12 ঘাট। কারণ আমি আগেই বলেছিলাম ঘাটের আর এক অপর অর্থ হচ্ছে তীর্থ। 12 ঘাট আর ভাগীরথী। আচ্ছা আচ্ছা স্যার, কাটোয়ার ইতিহাসে কার্তিক পুজো একটা বড় অধ্যায় আর কি আমাদের। তো এই কার্তিক পুজোর ইতিহাস কি? এখন কার্তিক, হিন্দু ধর্মে কার্তিক হচ্ছে অত্যন্ত জনপ্রিয়, একেবারে প্রাচীন কাল থেকে, সুপ্রাচীন কাল থেকেই বলবো, প্রাচীন কাল থেকে কার্তিক একটা সাংঘাতিক অধ্যায় হিন্দু ধর্মের ক্ষেত্রে। আচ্ছা, তার কারণ হচ্ছে বহুবিধ দেবতা একটা কাল্ট তৈরি করেছিল, কার্তিক কাল্ট। আচ্ছা, তো কার্তিক সর্বভারতীয় দেবতা, বৈদিক দেবতা, দুর্গার থেকেও প্রাচীন কার্তিক। দুর্গার থেকেও প্রাচীন হচ্ছে কার্তিক। আচ্ছা আচ্ছা। 2 হচ্ছে, আমি বলেছি কার্তিক কাল্ট। কেন কার্তিক কাল্ট বলছি না, কার্তিককে কেন্দ্র করে বহু দেবতা ওই কার্তিকের ভেতরে ঢুকে আছে, দিয়ে তৈরি করেছে কার্তিক কাল্ট। আচ্ছা, যেমন কার্তিককে আমরা কি দেখি, প্রথমত দেখি প্রজননের দেবতা হিসাবে, শিশু রক্ষক দেবতা হিসাবে। এবারে শিশু যা বাচ্চা হচ্ছে না তার কার্তিক দিয়ে আসছে বাড়িতে একদম। কিন্তু কার্তিক শুধু প্রজননের নয়, কার্তিক হচ্ছে শিশু হন্তারক দেবতাদের মধ্যে অন্যতম ছিল। তাই মানে শিশুদের ভয়ঙ্কর যে শিশুদের মানে হন্তারক, তার মধ্যে কার্তিক অন্যতম। কার্তিক চোরেদের পর্যন্ত দেবতা ছিল এক সময়। কার্তিক বারাঙ্গনাদের দেবতাও ছিল, মানে যারা সমাজের বারবনিতা, যে যার সূত্র ধরে কাটোয়ায় কার্তিক পুজোর উৎসব শুরু হলো। আচ্ছা, তাহলে কার্তিক চোরেদের দেবতা। কার্তিক হচ্ছে স্কন্দ, মানে বীজের দেবতা। এই বীজকে আমরা 2 রকম ভাবে দেখতে পাই। এক হচ্ছে মানুষের গর্ভে যখন হয় তার সন্তান রূপে প্রকাশিত হয়, তার রূপে আমরা দেখেছি। আর এক বীজ হচ্ছে গিয়ে আমাদের খাদ্য দ্রব্যের, সেজন্য কার্তিক হচ্ছে কৃষির দেবতা। আচ্ছা, তাহলে কার্তিকের মধ্যে বহু মানে ধর্মীয় সংস্কৃতির স্রোত একটা জায়গায় আছে। এর জন্য কি কার্তিকের দক্ষিণ ভারতে মন্দির বেশি? অবশ্যই। তার কারণ হচ্ছে কার্তিক শুধু যেমন দক্ষিণ ভারতে একটা আলাদা ফরমেশনে চলে গিয়েছে, তেমনি আমাদের বাংলায় একসময় ঘরে ঘরে কার্তিক পুজো হতো। সেটা নাম হচ্ছে পুণ্যবর্ধন, যেটাকে উত্তরবঙ্গ বলি। আচ্ছা, উত্তরবঙ্গে, কারণ কার্তিকের সঙ্গে কেন বলছিলাম যে মন্দিরের একটা বিরাট যোগ রয়েছে,
সেটা আমরা পরে হয়তো আর কোনো একটা সময় বিস্তারিত করব। আচ্ছা, এই মন্দিরের মধ্যে থাকতো কারা? যত বড় রাজাদের মন্দির হতো, সেই মন্দিরের মধ্যে দেবদাসীরা থাকতেন। ঠিক, এবং দেবদাসীরা অ্যাকচুয়ালি বারাঙ্গনায় পরিণত হয়েছিল, যে কারণে দেবদাসীদের সূত্র ধরেই কিন্তু বারাঙ্গনা, তার সূত্র ধরেই কার্তিক। আচ্ছা, এখন এই কার্তিকের আমি আগেই বলেছি, কহলরের রাজতরঙ্গিনী পড়লে দেখা যায় যে উত্তরবঙ্গে ঘরে ঘরে এক সময় কার্তিক পুজো হতো। এবং কার্তিকের সঙ্গে বাবুদের একটা যোগ আছে, তারও ইতিহাস আছে। আচ্ছা, কার্তিক অত্যন্ত কামুক প্রকৃতির দেবতা ছিল, এবং পুরাণে আছে যে নারী বিলাসী দেবতা কার্তিক নারী ভোগ করে। তো একদিন এই ঘটনা জানার পর পার্বতীর কাছে নালিশ জানানো হলো। তখন কার্তিককে বলল পার্বতী যে তুমি সব জায়গাতেই যে মেয়েকে তুমি দেখতে পাবে, যে মেয়েকে তুমি উপভোগের চোখে দেখতে যাবে, সেখানেই তুমি আমার মুখটা দেখতে পেয়ে যাবে। কার্তিক সংযত। তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, ইতিহাসের সূত্র ধরে যে কার্তিকের মধ্যে বহু দেবতার কম্বিনেশন আছে, যেটাকে আমি বলছি কার্তিক কাল, কার্তিক তন্ত্র। আচ্ছা, সেখানে চোরেদের ব্যাপার আছে, কারণ কার্তিককে কেন্দ্র করেই তৈরি হয়েছিল চৌরপঞ্চাশিকা। আচ্ছা, কাব্যগ্রন্থ। মানে চুরিটা তো একটা আর্ট। আজকের দিনে রাজনীতিক নেতারাও এই কাজে সিদ্ধহস্ত। তা চোরের কাজ হচ্ছে, তার যদি আর্ট না থাকে তাহলে লোককে টুপি টাপা দিয়ে তাকে চুরি করতে হবে। একদম। পকেট কাটা কত বড় শিল্প, যারা পকেট মার তারাই জানে। তুমি কিছুই বুঝতে পারলে না, অথচ তোমার অন্দর থেকে কাঁচি দিয়ে কেটে, কত অসাধারণ তার হাত, কত অসাধারণ এটি শিল্প। একদম। সেই জন্য প্রাচীন কাল থেকে চুরি করাটাও 64 কলার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। হ্যাঁ, এবং আমাদের একটা কথাই আছে, লোকায়ত প্রবাদ, যে চুরি করলে যদি ধরা পড়ো তবেই সেটা চুরি বলে গণ্য হয়, আর না হলে সেটা শিল্পকলা বলে গণ্য হবে। তো চোরেদের মধ্যে গিয়েছে, বারাঙ্গনাদের মধ্যে গিয়েছে, শিশু জন্মের গিয়েছে, শিশু রক্ষক দেবতা হিসেবে গিয়েছে। এইবার কার্তিক সম্পর্কে মহাভারতের বন পর্বে বিস্তারিত আখ্যান আছে। সেখানে দেখা যায় যে কার্তিক মূলত অগ্নিপুত্র। আচ্ছা, অগ্নি যে সাহা, আমরা ওই যে মন্ত্র পাঠ করে যখন অগ্নিকে যজ্ঞ দিই, এই যে সাহা, এই সাহার গর্ভজাত সন্তান হচ্ছে কিন্তু স্কন্দ হচ্ছে, অর্থাৎ বীজ, যেটাকে আমরা হরমোন বলছি। সেই বীজ গিয়ে নিক্ষিপ্ত হলো পাহাড়ের মধ্যে। আচ্ছা, আস্তে আস্তে শিবের সঙ্গে অন্তর্ভুক্ত হলো। তাহলে কার্তিকের জন্ম প্রসঙ্গে জড়িয়ে রয়েছে অগ্নিদেবতা, তারপরে শিব পার্বতীর প্রসঙ্গ এলো, এবং তারপরে কার্তিকের সঙ্গে একটা বড় যুদ্ধ হলো ইন্দ্রের। কার্তিককে যখন আঘাত করলো, তখন তার থেকে আর এক ভয়ঙ্কর দেবতা বেরোলো, তার নাম হচ্ছে বিশাখ। কেমন তো, এবং ওইখান থেকে কার্তিকের মধ্যে অনেক কুমার এবং কুমারী দেবতার উদ্ভব হলো। এই যে আজকে আমাদের প্রধানমন্ত্রী যে দক্ষিণ ভারতের যে কন্যাকুমারী মন্দিরে গিয়ে হয়েছে, এই কুমারী দেবতাদের উদ্ভব হলো। সমস্তটাই নিয়ন্ত্রণ করছে কিন্তু কার্তিক। এবং কার্তিকের সঙ্গে যারা সব বড় বড় ভয়ানক মাতৃকা, যারা রক্ত পিপাসু মাতৃকা, তাদের সব যোগ রয়েছে। যেমন কাকি, হলালিহি, বৃঙ্গিকা, বিনতা, এরকম মহাভারতে তার নাম আছে, বিস্তারিত বিবরণ রয়েছে। এখন আমাদের এই গাঙ্গীয় এলাকার যে শহরগুলো আছে, যেমন কালনা, যেমন নবদ্বীপ, যেমন কাটোয়া, এখানে একসময় বারবণিতাদের দাপট ছিল। আমি তো বলেছি যে বারবণিতার পূর্ব রূপ হচ্ছে দেবদাস। তাহলে দেবদাসীদের সঙ্গে কার্তিকের একটা যোগ ছিল, তার সূত্র ধরে তারা তো কার্তিকের মতো স্বামীর কামনা তাদের অন্তরে অবরুদ্ধ হয়ে আছে।
কার্তিকের মতো এক দেব শিশু তাদের অন্তরে অবরুদ্ধ হয়ে আছে, সুতরাং কার্তিকের উপাসনা শুরু করে, কিন্তু শুরু করেছিল। আচ্ছা, কাটোয়া যেহেতু একটি মধ্যযুগীয় গঙ্গা নির্ভর জনপদ, নদী নির্ভর জনপদ, বাণিজ্য নির্ভর জনপদ, সেই কারণে কার্তিকের পুজোটা এই অঞ্চলে রমরমা হয়। তবে আচ্ছা, কাটোয়ার কার্তিকের প্রাচীনত্ব কিন্তু বেশি দিনকার নয়। আচ্ছা। কারণ 100 বছর আগে যে কাটোয়ার ইতিহাস রচনা করেছিলেন নিবারণ চন্দ্র চট্টোপাধ্যায়, সেখানে যদি কার্তিক পুজোর এত রমরমা থাকতো তাহলে নিঃসন্দেহে তার উল্লেখ থাকতো, থাকতোই। কিন্তু কোনো কাটোয়া সম্পর্কে এত তথ্য যিনি দিয়েছেন, তাহলে তিনি যদি কার্তিক পুজো সেই সময় জমজমাট হতো, তাহলে নিঃসন্দেহে তিনি দিতেন। তাহলে সেই সময় হতো, তাদের ওই ঘরের মধ্যে হতো, এত জমজমাট কিন্তু হয়নি। কালক্রমে যে কোনো নগর কেন্দ্রিক যত আমাদের দিন এসেছে, নগর কেন্দ্রিক যত নগরের উত্থান বেশি হয়েছে, বাণিজ্য যত বেশি বেড়েছে, তত এক একটা জায়গায়, যেমন কালনায় মহিষাসুরমর্দিনী পুজো, হ্যাঁ, এটা বারবারই পুজো, তা তেমনি এইগুলো ক্রমশ এই জমিদারিদের যে পুজোগুলোকে নিয়ে কাটোয়ায় লোক উৎসবের একটা চেহারা নিয়েছে। আচ্ছা, মানে খুব সুন্দর বর্ণনা করলেন আপনি। আর আমরা লাস্ট যে প্রশ্নটা করবো, মানে আজকে ইলেকট্রিসিটি একটু সমস্যা করছে, সঙ্গে আপনাকে যে মানে টপিকের শেষ নেই, আমাদের প্রশ্ন লিস্টে টপিকের শেষ নেই, তো আমরা লাস্ট আজকে প্রশ্নটা যে রাখবো, তারপরে আমরা নেক্সট উইকে আর একটা পডকাস্ট কনফার্ম থাকছে, যেটা আমরা মানে আমাদের এই কাটোয়া শহর বা বাংলাকে, ওভারঅল বাংলাকে নিয়ে যে ভর্তি হাঙ্গামাটা একটা বড় অধ্যায়, হাঙ্গামাটা সম্পর্কে একটু বলবো। এই সম্পর্কে মানুষের অনেক ভ্রান্ত ধারণা, সঙ্গে আপনি যেটা স্পেশালিস্ট অ্যাটলিস্ট টেরাকোটার বিষয়টা নিয়ে, যেটা আপনি ওইটা নিয়ে, ওইটা নিয়ে কিন্তু অবশ্যই আমরা নেক্সট উইক এটা করবো। আজকে যেটা লাস্ট জানতে চাইছি, যদিও এই টপিক নিয়ে বা এই সেম প্রশ্ন আমি আমাদের প্রথম গেস্ট তারক, আপনি তো চেনেন তারককে, ওকে করেছিলাম, ও বেশ একটা খুব ভালো উত্তর দিয়েছে। আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার অভিজ্ঞতা অনুসারে সেই প্রশ্নটাই রিপিট করছি। কাটোয়ার নাম, মানে কাটোয়ার নামকরণটা শুরুটা কোথা থেকে গেল? হ্যাঁ, কাটোয়ার যে নামকরণ, কাটোয়া শব্দটা এখন আমরা কিন্তু চন্দ্রবিন্দু উচ্চারণটা করি না, হ্যাঁ, কিন্তু সেটা তোমরা জানো যে পূর্ববঙ্গের একটা শতনাসিক্য ব্যাপারটা, নাসিক্য উচ্চারণ খুব কম, হ্যাঁ, এটা তুমি দেখবে। যেমন আমরা যদি বলি, আমাদের রাঢ়বঙ্গের লোকেরা বলবে দাঁইহাট, দাঁইহাট, কিন্তু পূর্ববঙ্গীয় মানুষদের উচ্চারণ হচ্ছে দাইহাট, দাইহাট, নট চন্দ্রবিন্দু। ঠিক 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 ঠিক। তাহলে নাসিক্য উচ্চারণে মূল শহরটার নাম ছিল কাটোয়া, কয় চন্দ্রবিন্দু আকার, টয়কার অন্তস্থায়। আচ্ছা, কাটোয়া মূল শব্দটা এসেছে কণ্টক পত্তন। আচ্ছা, পত্তন শব্দের অর্থ হচ্ছে কিন্তু জনপদ, আচ্ছা, কাঁটাওয়ালা জনপদ, কাঁটাওয়ালা জনপদ, কাঁটাওয়ালা জনপদ। এইবার এই যে কণ্টক পত্তন, পত্তন শব্দের অর্থ হচ্ছে, আমি তো বললাম জনপদ, কেমন জনপদ, তার বিশেষণ হিসাবে আছে কণ্টক, কারণ এটা তো পুরোটাই গাঙ্গেয় চর, নদীর চর, নদীর চরে কাঁটাওয়ালা গাছের সংখ্যা কোনো একটা জায়গায় থাকতে পারে, হলেই তার স্থান নামগুলোর মধ্যে চলে আসতেই পারে। যেমন অগ্রদ্বীপ, অগ্রদ্বীপ মানে হচ্ছে আগে দ্বীপ, আচ্ছা, অগ্রে পড়েছে যে দ্বীপ তাকেই বলছে অগ্রদ্বীপ। পূর্বস্থলী, পূর্বে স্থল আছে যা, পূর্বস্থলী। নবদ্বীপ শব্দের অর্থ হচ্ছে 9 দ্বীপের সমাহার, আচ্ছা, ইত্যাদি করে স্থান নামগুলো আমরা অবশ্যই বলতে পারি। এখন এই কাটোয়া, এই যে কণ্টক পত্তন শব্দটা, এই কণ্টক পত্তন শব্দটা কিন্তু আমরা ভবিষ্য পুরাণে পাই। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি। ভবিষ্য পুরাণে বলা হয়েছে যে গৌড় জনপদ 7টা অঞ্চল নিয়ে বিস্তৃত, একদম। এই গৌড় অঞ্চলের একটা পার্ট ছিল কিন্তু কণ্টকনগর এবং কণ্টকপত্তন, শান্তিপুর, আর একটি অঞ্চলের ছিল মৌলপত্তন। এই মৌলপত্তন হচ্ছে হুগলি জেলা। আচ্ছা, তাহলে ভবিষ্য পুরাণে এই কথা যখন বলা হয়েছে, তখন কিন্তু কণ্টকপত্তনের ইতিহাস কিন্তু খুব প্রাচীন। অনেকেই বলেছে যে শহর কাটোয়া 2000 বছরের পুরনো। কেন বলেছেন না, গ্রিক দার্শনিক, যারা রোমান গ্রিক লেখক, তারা বলেছেন যে কট দুপা,
কট শব্দের অর্থ যে আসতে পারে, কিন্তু এ সম্পর্কে আমি ইতিহাসের গবেষক হিসাবে বলছি কোন তথ্য নির্ভর এটা আলোচনা নয়। আচ্ছা, কারণ 2000 বছর কেন 3000 বছরের পুরনো হোক সেটা কোনো নাই, কিন্তু তুমি দেখতে পাবে যে গোটা কাটোয়া বলতে যে অঞ্চলটাকে আমরা বোঝাই সেখানে কোনো এভিডেন্স, প্রত্নতাত্ত্বিক এভিডেন্স নেই। ঠিক, হাতের কাছ থেকে বেরিয়ে এলে পানুয়ার থেকে যদি শুরু করি দাঁড়িয়ার পর্যন্ত প্রত্নতাত্ত্বিক এভিডেন্স প্রচুর পাওয়া যায়, একদম, কিন্তু কাটোয়ায় নেই। কেন নেই? তার কাটোয়া যদি অতি পুরাতন জনপদ হয় তাহলে তার তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। যেটুকু তার পরিচিতি আমরা পাচ্ছি ঐতিহাসিক যুগ থেকে পাচ্ছি, বিশেষ করে আমরা মোগল আমলে পাচ্ছি, কেমন বিশেষ করে আমরা ইংরেজ আমলে পাচ্ছি। কিন্তু কাটোয়ার সুদূর ইতিহাস, যে তার প্রত্নতাত্ত্বিক উপাদান, যেটা আমি শুঙ্গ, কুষাণ বা ওই 2000 বছরের পুরনো বলবো, এটা কিন্তু নয়, এটা অনুমান নির্ভর। আচ্ছা, এটা অনুমান করেছে যে কটদুপা মানে হচ্ছে কাটোয়া। সেরকম অনুমান নির্ভর করলে পরে তারও বহু আগে, মানে ওই সমসাময়িক বা তারা অবহিত পূর্বে কাটোয়াকে জৈনদের ধর্মগ্রন্থের একজন গবেষক বলেছে কাটোয়াকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, সুতরাং এগুলো তথ্য নির্ভর নয়, এগুলো অনুমান নির্ভর। আর ইতিহাসের অনুমানের জায়গা থাকতে পারে, কিন্তু সেও হবে তথ্য নির্ভর। তার একটা প্রমাণ থেকে যাবে, প্রমাণ থাকবে একদম। হ্যাঁ, কাটোয়ার যে যদি এত পুরনো হতো তার প্রমাণ পাওয়া যাবে। হাতের কাছে আমরা বেড়াতে পাচ্ছি 14 শতকের আমরা তাম্র লিপি পেয়েছি, আমরা 8ম শতাব্দীর একটা মন্দিরের ছবি পেয়ে মন্দিরের কথা পেয়েছি, জেমস লং সাহেবের এশিয়াটিক সোসাইটিতে সেটা রয়েছে। সুতরাং 8ম শতাব্দী পর্যন্ত যদি আমরা পেয়ে যেতে পারি, তার উদাহরণ কই? আসলে তা নয়। পূর্বেই আমরা এ আলোচনা করেছি যে কাটোয়া পুরনো নয়, পুরনো হচ্ছে ইন্দ্রাণী। ইন্দ্রাণী নগর যখন বিলুপ্ত হলো তখন কাটোয়া দাইহাট নিশ্চয়ই, যেহেতু কাটোয়ার সঙ্গে অজয়ের, গঙ্গার সঙ্গে অজয়ের মিলটা করেছে কাটোয়া, তার একটা ঐতিহাসিক গুরুত্ব থাকতেই পারে, কিন্তু স্রেফ সেটা বন্দর হিসাবে, জনপদ হিসাবে নয়। আচ্ছা, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ স্যার। আপনি আপনার বিশ্লেষণটা এমনই আমাদের অডিয়েন্স বা দর্শক যারা আছে খুব ভালো লাগবে, এবং আমরা নেক্সট উইক কিন্তু কনফার্ম আপনার সাথে আমরা আরেকটাই বাকি পার্টটা শেষ করব। আজকে ভীষণ ভালো লাগলো আলোচনাটা করে স্যার। থ্যাংক ইউ স্যার। সকলকে ধন্যবাদ জানাই তোমাদেরকেও, থ্যাংক ইউ স্যার, তোমার সহযোগীদেরকেও। খুব ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ স্যার, আপনি ভালো থাকেন।